ফিউচার ইনডেফিনাইট টেন্স নিয়ে কনফিউশন আর থাকবে না। আজকের এই আলোচনাটা একদম পরীক্ষার কথা মাথায় রেখে সাজানো হয়েছে। আমরা এমনভাবে সবটা শিখব যেন যে কোনো প্রশ্নের উত্তর একদম কনফিডেন্সের সাথে দেয়া যায়। তো চলুন শুরু করা যাক। আমরা খুব গোছানো একটা পথে এগোব। প্রথমে একদম বেসিকটা, মানে ফিউচার ইনডেফিনিট টেন্স আসলে কি সেটা জানব। তারপর দেখব বাক্য কিভাবে বানাতে হয়, প্রশ্ন করার নিয়মকানুনগুলো কি, আর শ্যাল ও উইল নিয়ে যে কনফিউশনটা হয় সেটা দূর করব। সবশেষে পরীক্ষার মতো করে কিছু প্রশ্ন প্র্যাকটিস করব, আর পুরোটা গুছিয়ে নেওয়ার জন্য থাকবে একটা ফাইনাল রিভিশন গাইড। যে কোনো কিছু ভালোভাবে শিখতে হলে তার গোড়াটা কিন্তু শক্ত হওয়া চাই। তাই আমাদের প্রথম কাজ হলো ফিউচার ইনডেফিনিট টেন্স জিনিসটা আসলে কি আর এটা কেনই বা এত দরকারি সেটা পরিষ্কার করে নেওয়া। ভবিষ্যতে কি ঘটবে, এই যে একটা সহজ প্রশ্ন, এর উত্তর দেওয়ার জন্যই কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সের জন্ম। আমাদের ভবিষ্যতের প্ল্যান, কোনো কিছু নিয়ে ভবিষ্যৎবাণী করা বা কাউকে কোনো কথা দেওয়া, এই সব কিছু বলতেই এটা আমাদের সাহায্য করে। এর মূল কাজটা খুবই সোজা। এমন কোনো কাজ বা ঘটনা নিয়ে কথা বলা যা এখনও ঘটেনি। যেমন ধরুন, আমি কালকে যাব বা ওরা ম্যাচটা জিতবে। এই যে বাক্যগুলো, এগুলোই হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। শুনলে অবাক হবেন যে এই পুরো টেন্সটা দাঁড়িয়ে আছে মাত্র দুটো সিম্পল জিনিসের ওপর। একটা হলো অক্সিলারি ভার্ব, অর্থাৎ শ্যাল বা উইল, আর তার ঠিক পরে বসবে মেইন ভার্বের একদম বেস ফর্মটা। এই দুটো জিনিস মাথায় রাখলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। বেশ, মূল উপাদানগুলো তো জানা হয়ে গেল। এবার চলুন সেগুলোকে একসাথে জুড়ে দিয়ে বাক্য বানানো যাক। আমরা শুরু করব সবচেয়ে কমন দুটো স্ট্রাকচার দিয়ে, হ্যাঁবোধক আর নাবোধক বাক্য। আচ্ছা, প্রথমে দেখা যাক ভবিষ্যৎ নিয়ে একটা পজিটিভ বা হ্যাঁবোধক কথা কিভাবে বলতে হয়। স্ট্রাকচারটা দেখুন কি ভীষণ সহজ। প্রথমে সাবজেক্ট মানে হি বা আই, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে উইল বা শ্যাল, আর শেষে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন প্রথম উদাহরণটায় হি উইল কাম, প্রথমে সাবজেক্ট, তারপর উইল, তারপর ভার্ব। একদম সিম্পল। এখানকার উদাহরণগুলোতে একটু খেয়াল করুন। সাবজেক্ট যাই হোক না কেন, আই, দে বা হি, মূল স্ট্রাকচারটা কিন্তু একই থাকছে। সাবজেক্ট প্লাস উইল, শ্যাল প্লাস ভার্ব। এই নিয়মটা সব জায়গায় একইভাবে চলে। হ্যাঁ, বোধক বাক্য তো শিখে ফেললাম, কিন্তু যদি বলতে চাই যে ভবিষ্যতে কিছু ঘটবে না, তখন কি করতে হবে? চলুন দেখি সেটাও কতটা সহজ। এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা, আর সত্যি বলতে গেলে একমাত্র নিয়মটাই হল নট শব্দটা কোথায় বসবে। মনে রাখতে হবে নট সবসময় বসবে অক্সিলারি ভার্ব মানে উইল বা শ্যালের ঠিক পরে আর মেন ভার্বের আগে। ব্যাস, এই ছোট্ট ক্রমটা কিন্তু একদম ফিক্সড, এটা কখনো বদলাবে না। দেখুন, সাবজেক্ট এখানে ইউ হোক, বাপির মতো কোনো নাম হোক বা শি হোক, নিয়ম কিন্তু সেই একই, উইল নট। এই যে একটা ধারাবাহিকতা, এটাই ইংরেজি গ্রামারকে অনেক সহজ করে দেয়। আমরা তো এতক্ষণ স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া শিখলাম। এবার আমাদের টুলবক্সে নতুন একটা স্কিল যোগ করার পালা, ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা। একটা সাধারণ হ্যাঁ না প্রশ্ন বানানো কিন্তু খুবই সহজ। ধরুন একটা হ্যাঁবোধক বাক্য আছে, ইউ উইল গো। এবার শুধু প্রথম দুটো শব্দের জায়গাটা অদলবদল করে দিন, ব্যাস প্রশ্ন তৈরি। স্লাইডে দেখুন, উইল ইউ কাম। এখানে অক্সিলারি ভার্ব উইল একদম বাক্যের শুরুতে, মানে সাবজেক্ট ইউ এরও আগে চলে এসেছে। ইউ উইল কাম বাক্যটা এভাবেই প্রশ্ন বা ইন্টারোগেটিভ হয়ে যায়। হ্যাঁ না প্রশ্নের উত্তর তো শুধু হ্যাঁ বা নাতেই শেষ, কিন্তু যখন আরও নির্দিষ্ট কিছু জানতে হয়, যেমন কে, কোথায় বা কখন, তখন আমাদের দরকার পড়ে হু, ওয়্যার বা ওয়েনের মতো WH শব্দগুলোর। হু প্রশ্নগুলোর মধ্যে হু কিন্তু একটা স্পেশাল। কারণটা হলো, যখন আমরা কে দিয়ে প্রশ্ন করি তখন তো আমরা আসলে সাবজেক্ট বা কর্তাকেই খুঁজছি। তাই হু নিজেই বাক্যের সাবজেক্ট হয়ে যায়, আর এরপরে নতুন করে কোনো সাবজেক্ট বসে না। এই উদাহরণগুলো একটু মন দিয়ে দেখুন। হু উইল গো, এখানে উইল আর গো এর মাঝে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কারণ হু নিজেই সেই কাজটা করছে। আর বাকি সব WH শব্দের জন্য নিয়মটা খুব সোজা। প্রথমে WH শব্দ,
তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট আর একদম শেষে মেইন ভার্ব। এবার একটু মন দিয়ে শুনতে হবে, কারণ আমরা এমন একটা নিয়ম নিয়ে কথা বলবো যেটা পরীক্ষায় প্রায়ই আসে আর যেখানে ভুল হওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি। আর সেটা হলো না বোধক প্রশ্ন, অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এই ধরনের প্রশ্ন ঠিকভাবে করতে হলে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাক্যের সাবজেক্টসটা কি, নাউন মানে কোনো নাম নাকি প্রোনাউন মানে সর্বনাম। এই পার্থক্যের উপরই নির্ভর করে নট কোথায় বসবে। চলুন পরের স্লাইডে উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, বাম দিকে আছে রাম, যেটা একটা নাউন, তাই না? আর দেখুন নট বসেছে ঠিক তার আগে, উইল নট রাম। এবার ডান দিকে দেখুন হি, যেটা একটা প্রোনাউন, আর এখানে নট কোথায় বসেছে? ঠিক প্রোনাউনটার পরে, উইল হি নট। পরীক্ষার জন্য এই নিয়মটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। চলুন এবার সবচেয়ে বড় কনফিউশনটা দূর করা যাক, কখন শ্যাল ব্যবহার করতে হবে আর কখন উইল। একেবারে বইয়ের নিয়ম বা ট্র্যাডিশনাল নিয়ম যদি বলি, তাহলে ফার্স্ট পারসন মানে আই আর উই এর সাথে বসে শ্যাল, আর বাকি সবার সাথে মানে সেকেন্ড ও থার্ড পারসনের সাথে বসে উইল। এটা হলো বেসিক রুল। তবে একটা কথা মনে রাখতে হবে, আজকালকার ইংরেজিতে বিশেষ করে কথা বলার সময় এই নিয়মটা অতটা কড়াকড়িভাবে মানা হয় না। এখন প্রায় সবার সাথেই উইল ব্যবহার করার চল আছে, কিন্তু আমরা যেহেতু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তাই আমাদের এর পরের বিশেষ নিয়মটাও জানতে হবে। পরীক্ষার জন্য কিন্তু এই বিশেষ ক্ষেত্রগুলো জানাটা মাস্ট, যেখানে একটা নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য এই সাধারণ নিয়মটা ঠিক উল্টে যায়। এখানেই আসল মজাটা। যখনই আমরা নিয়মটা উল্টে দিই, বাক্যের মানেটাও কিন্তু পুরোপুরি পাল্টে যায়। দেখুন, আইয়ের সাথে শ্যালের জায়গায় উইল ব্যবহার করলে সেটা একটা দৃঢ় ইচ্ছা বা সংকল্প বোঝাচ্ছে, আবার ইউ বা হি এর সাথে উইলের জায়গায় শ্যাল ব্যবহার করলে সেটা আদেশ বা হুমকি হয়ে যাচ্ছে। কি অদ্ভুত, তাই না? তো অনেক তো নিয়ম শেখা হলো, এবার একটু নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা, তাই না? চলুন পরীক্ষার মতো করে কয়েকটা প্রশ্ন দেখা যাক, আর চেষ্টা করি নিয়মগুলো ঠিকঠাক প্রয়োগ করতে। প্রশ্নটা হলো, ইউ বি পানিশড। এখানে একটা হুমকি বা থ্রেট বোঝানো হচ্ছে। একটু আগেই আমরা যে বিশেষ নিয়মটা শিখলাম, সেটা মনে করে বলুন তো এই খালি জায়গায় কি বসবে? একদম ঠিক, উত্তরটা হবে শ্যাল, কারণ এখানে সেই বিশেষ নিয়মটা কাজ করছে যেখানে সেকেন্ড পারসনের সাথে শ্যাল ব্যবহার করে হুমকি বোঝানো হয়। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন। এই বাক্যটাকে শুদ্ধ করতে হবে। আমাদের সেই ইন্টারোগেটিভ নেগেটিভ নিয়মটার কথা ভাবুন তো, যেখানে নটের জায়গাটা নির্ভর করে সাবজেক্টটা নাউন না প্রোনাউন তার ওপর। এখানে সাবজেক্ট হলো ইয়র সিস্টার। এটা কি নাউন না প্রোনাউন? যেহেতু সিস্টার একটা নাউন, তাই না, না বোধক প্রশ্নে নট অবশ্যই তার আগে বসবে। সুতরাং সঠিক বাক্যটি হবে, উইল নট ইয়োর সিস্টার। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলুন চট করে একটা জরুরি জিনিস দেখে নিই। বি আর হ্যাভের মতো খুব কমন ভার্বগুলো এই টেন্সে কিভাবে কাজ করে। এখানে ভালো খবরটা হলো, কোনো নতুন নিয়ম শেখার দরকার নেই। মূল স্ট্রাকচার একদম একই থাকে। উইল বা শ্যাল তাদের মতোই অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, আর বি বা হ্যাভ তাদের বেস ফর্মে মেইন ভার্ব হিসেবে বসে যায়। যেমন দেখুন, হি উইল বি আ সিঙ্গার বা উইল হি হ্যাভ আ কার। গঠন কিন্তু একই রয়ে গেছে। আমরা কিন্তু অনেক কিছু কভার করে ফেলেছি। এখন সময় হয়েছে পরীক্ষার আগে শেষ মুহূর্তের রিভিশনের জন্য সবকিছু এক জায়গায় গুছিয়ে নেওয়ার। এই স্লাইডটা হলো আপনাদের ফাইনাল চিটশিট। এটাই হলো পুরো আলোচনার সারসংক্ষেপ। চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা খাতায় নোট করে ফেলতে পারেন। ফিউচার ইনডেফিনাইট টেন্স থেকে পরীক্ষায় যা কিছু আসতে পারে তার মূল ভিত্তি কিন্তু এখানেই আছে। এই নিয়মগুলো এখন আপনাদের গ্রামার টুলকিটের একটা অংশ। আশা করি এই জ্ঞান ব্যবহার করে সবাই আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এবং সাফল্যও পাবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি।